কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। কিছুদিন আগে আমরা জানতে পেরেছিলাম এসটিএফ এর তরফ থেকে 7 জন পাক গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের কাছ থেকে কিছু ইলেকট্রনিক ডিভাইস বা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম কিছু মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল এসটিএফ এর কাছে। সেই মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছিলাম যে এই ইন্ডিয়ান সিম কার্ড বা ইন্ডিয়ান নথিপত্র কিন্তু ট্রান্সফার হচ্ছিল পাকিস্তানের ইসলামাবাদে। পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা জানতে পেরেছি এসটিএফ এর মাধ্যম দিয়ে যে এই ইন্ডিয়ান সিম কার্ড বা এই ইন্ডিয়ান নথিপত্র প্রথমে বাংলাদেশে ট্রান্সফার হচ্ছিল এবং পরবর্তী ক্ষেত্রে সে বাংলাদেশ থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছিল নেপালে এবং নেপালের মাধ্যম দিয়ে কিন্তু যাচ্ছিল সেইগুলো পাকিস্তানের ইসলামাবাদে। পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা জানতে পেরেছি এই নেপালে দুজন অভিযুক্তকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ খান। যেটা জানতে পারা যাচ্ছে এই আব্দুল্লাহ খান কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে এবং এই আব্দুল্লাহ খানের যে মেন সেই কিন্তু প্রথমে নেপালের যাচ্ছিল সিম কার্ড, সেই সিম কার্ডগুলো নেপালে যাচ্ছিল এবং সেই সিম কার্ডগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই আব্দুল্লাহ খান, যিনি আসলে তার রিলিজিয়ন হচ্ছে যে আফগানিস্তান, সেখান থেকে কিন্তু তার এই সিম কার্ড অর্থাৎ ইন্ডিয়ান সিম কার্ড বা ইন্ডিয়ান নথিপত্রগুলো কিন্তু গিয়ে উপস্থিত হচ্ছিল পাকিস্তানের ইসলামাবাদে। পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা জানতে পেরেছিলাম এই আব্দুল্লাহ খানের কাছে কিন্তু একাধিক ভুয়ো আধার কার্ড বা ভুয়ো ভোটার কার্ড এবং ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টও নথি কিন্তু পাওয়া গেছে বা একাধিক ড্রাইভিং লাইসেন্সও কিন্তু ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্সও কিন্তু পাওয়া গেছিল এই আব্দুল্লাহ খানের কাছ থেকে। পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা জানতে পেরেছি যে তারা এই আব্দুল্লাহ খান কিন্তু শিবপুরের গিঞ্জি এলাকার একটি আবাসনে থাকতেন এবং সেটা যেটা জানতে পারা যাচ্ছে স্থানীয়দের মাধ্যম দিয়ে কিন্তু এই আব্দুল্লাহ খান কিন্তু আসলে সে কাপড়ের ব্যবসা ছিল তার, মানে অর্থাৎ এই আব্দুল্লাহ খান কিন্তু নিজের পরিচয় বা নিজে কি ব্যবসা করতো বা এই যে বাড়িতে বসে যে নথি বা এই বিভিন্ন ডকুমেন্টস তিনি যে বানাতেন, ভুয়ো ডকুমেন্টস তিনি যে বানাতেন, সেটা কিন্তু স্থানীয়রা কিন্তু মানে কাকপক্ষীয় টের পাননি। অর্থাৎ স্থানীয়দের বক্তব্য অনুযায়ী আব্দুল্লাহ খান কিন্তু এই যে আবাসনে শিবপুরের যে আবাসনে থাকতেন সেখানেই কিন্তু তার কাপড়ের ব্যবসা ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে যেটা জানা গেছে যে তার সঙ্গেই মোটা টাকার বিনিময়ে বানানো হতো এই যে নথিপত্র, যে অর্থাৎ যেই ভুয়ো নথিপত্রগুলো তিনি বানাতেন সেগুলো কিন্তু কারোর মাধ্যম দিয়ে নয়, তিনি কিন্তু নিজেই বাড়িতে বসেন বা সেই আবাসনে বসেই কিন্তু তিনি সেই ভুয়ো নথিপত্র কিন্তু বানাতেন বলে জানা যাচ্ছে এসটিএফ এর সূত্র মারফত। পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা জানতে পেরেছি এই আব্দুল্লাহ খান কিন্তু প্রথমে আফগানিস্তান হওয়া সত্ত্বেও তার যে বাবা যার নাম ফয়জাল খান, তিনি কিন্তু এই শিবপুরেই আগে থাকতেন। পরবর্তী ক্ষেত্রে তার যখন ট্যুরিস্ট ভিসা শেষ হয়ে যায় বা কোনো কারণেই তাকে পরবর্তী ক্ষেত্রে সেই জায়গা থেকে সে চেঞ্জ করে, কিন্তু ভবিষ্যতেই আব্দুল্লাহ খান কিন্তু এই শিবপুরের আবাসনে, এই গিঞ্জি আবাসনে কিন্তু থাকতেন এবং সেখানেই তিনি এই ব্যবসা চালিয়ে গেছিলেন বলে আমরা জানতে পারছি এসটিএফ এর তরফ থেকে বা স্থানীয়দের তরফ থেকে। কিন্তু সে বাড়িতে বসে এই মোটা টাকার বিনিময়ে যে সে এই ভুয়ো নথিপত্র সে যে বানাতেন সেটা কিন্তু তার স্থানীয়রা বা তার যে আবাসনে যেসব লোকজন থাকে তারা কিন্তু বুঝতে পারেনি বা টেরও পাননি। পরবর্তী ক্ষেত্রে আব্দুল্লাহ খানের সাথেও কিন্তু আরেকজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর তরফ থেকে, তার নাম হচ্ছে শঙ্কর বণিক। সে আসলে কিন্তু ভারতীয়, অর্থাৎ এই শঙ্কর বণিক বলে যাকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর তরফ থেকে সে কিন্তু ইন্ডিয়ান, অর্থাৎ বা তার ন্যাশনালিটি কিন্তু ইন্ডিয়ান। কিন্তু এই আব্দুল্লাহ খান এবং এই শঙ্কর বণিক দুজনেই কিন্তু এই সিম কার্ড অর্থাৎ এই ভারতীয় যে সিম কার্ড বা নথিপত্র বা ব্যাংক ডিটেলস বা আধার কার্ড বা ভুয়ো যে ভোটার কার্ড সেইগুলো কিন্তু তারা গিয়ে কিন্তু জমা দিতেন নেপালের মাধ্যম দিয়ে, কিন্তু সেগুলো যেতেন পাকিস্তানের ইসলামাবাদে এবং সেগুলো পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু এই ইন্ডিয়ান যে ইনফরমেশন সেইগুলো কিন্তু পাওয়া যেত। এরাই কিন্তু অর্থাৎ এই শঙ্কর বণিক এবং আব্দুল্লাহ খান এরাই কিন্তু ট্রান্সফার করতে এগুলো পাকিস্তানের ইসলামাবাদে। পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা জানতে পেরেছি এই 7 জন যাদেরকে আগে গ্রেপ্তার করেছিল এসটিএফ, তাদের মাধ্যম দিয়ে কিন্তু এই আব্দুল্লাহ খান এবং শঙ্কর বণিককে চিহ্নিত করেন এবং ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এসটিএফ এর মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি। পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে আব্দুল্লাহ খান এবং শঙ্কর বণিক কিন্তু নেপাল হয়ে থাইল্যান্ডে যাবার পরিকল্পনা করেছিলেন, অর্থাৎ যাতে এসটিএফ তাদেরকে অ্যারেস্ট না করেন তারা কিন্তু তাদের নিজের পরিকল্পনা চালিয়ে গেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি তারা কিন্তু এই নেপালের মাধ্যমে থাইল্যান্ডে পালানোর চেষ্টা করেছিলেন বলে আমরা জানতে পেরেছি। সেই উদ্দেশ্যে রবিবার দুপুরে তারা প্যানেটিক অভিবাসন দপ্তরে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য যান, অর্থাৎ এরা এই ক্লিয়ারেন্স
ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য তারা যখন এই প্যানেটিক অভিবাসনে যান তখনই কিন্তু তাদেরকে চিহ্নিত করে তাদেরকে, যেহেতু তাদের ট্যুরিস্ট ভিসা শেষ হয়ে গেছিলো বা তাদের যে ভিসা পড়ে যে প্রসেস থাকে সেটা যখন শেষ হয়ে গেছিলো তখন কিন্তু তাদের সেখানকার যে আধিকারিক ফরেন রিজুয়াল রেজিস্ট্রেশন অফিস সাইটে যখন তাদের নিজেদের সময় পান যে আব্দুল্লাহ খানের বিরুদ্ধে লুক আউট সার্কুলার নোটিশ কিন্তু জারি ছিল। অর্থাৎ এই আব্দুল্লাহ খানের বিরুদ্ধে যখন এই লুক আউট সার্কুলার নোটিশ যখন জারি থাকে, তারা যখন ওই প্যানেটিক অভিবাসনে যান এবং তাদের পরিচয় দেন, তখন যখন যারা এই অফিসার বা যেই আধিকারিকরা আছে তখন যারা তাদের দেখতে পারেন যে তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ, অর্থাৎ আব্দুল্লাহ খানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি রয়েছে, তখন কিন্তু তারা গিয়ে এই আব্দুল্লাহ খানকে কিন্তু সঙ্গে সঙ্গে তারা যৌথভাবে ম্যারাথন জেরা করেন এবং তাদের পরবর্তীকে তারা জেলা পুলিশের তরফ থেকে বা কেন্দ্রীয় রাজ্য গোয়েন্দার মারফত তারা একাধিক তাদের এই আব্দুল্লাহ খানকে প্রশ্ন করেন এবং সেখান থেকে কিন্তু এই আব্দুল্লাহ খানের বা এই শঙ্কর বণিকের পরিচয় উঠে এসেছিল, যেখান থেকে আমরা জানতে পারছি এদের সাথে কিন্তু এই পাক গুপ্তচর অর্থাৎ এই আইএসআই গুপ্তচর যারা এই 7 জনকে গ্রেপ্তার করেছিল আইএসএফ, তাদের মাধ্যম দিয়ে এই দুজনের মাধ্যম দিয়েই কিন্তু একাধিক ভোটার কার্ড, ভুয়ো ভোটার কার্ড বা ভুয়ো আধার কার্ড কিন্তু যেত পাকিস্তানের ইসলামাবাদে। এইসব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।